আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বিভিন্ন এক্সামে আসা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে। আর এট দ্য এন্ড অফ দ্য ভিডিও আপনারা এই যে কোয়েশ্চেন্স গুলো নিয়ে আলোচনা করব, এগুলোর উপর আপনারা একটা পরীক্ষা দিতে পারবেন। 10 এমসিকিউজ নিয়ে কথা বলবো। পার্ট 1 আজকে আলোচনা করব, ধারাবাহিকভাবে পার্ট 2, পার্ট 3 এভাবে চলতেই থাকবে। আজকে প্রথম প্রশ্ন, দ্য পেসার বাই ইজ টায়ার্ড ড্যাশ দ্য লং ওয়াক। নরমালি আমরা জানি টায়ার্ডের সাথে অফ বসে কোনো কাজ করতে করতে যদি ক্লান্ত হয়ে যায়, তবে দ্য লং ওয়াক দ্বারা বাই দ্য লং ওয়াক বসতে পারে। প্রেপোজিশনস উইথ টায়ার্ড, টায়ার্ড অফ ওয়েটিং, ওয়েট করতে করতে টায়ার্ড হয়ে গেলেন, তাহলে ওয়েটিং টায়ার্ড অফ বাই আ ওয়াক অর বাই দ্য লং ওয়াক হতে পারে। অথবা এক্সারশনের সাথে টায়ার্ড উইথ এক্সারশনও বসতে পারে। তো বিভিন্ন এক্সাম্পল দেখি, পরীক্ষায় আসা প্রশ্ন অথবা বিভিন্ন বইয়ের রেফারেন্সে কিছু এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন। I am so tired of doing the same job day after day. কোনো কাজ করতে গিয়ে যদি ক্লান্ত হয়ে যান, বারবার কাজটি করছেন, তাহলে টায়ার্ড অফ ডুইং ব্যবহার করা যায়। Don't you get tired of quarreling all the time? All the time quarreling করতে কি তুমি ক্লান্ত হচ্ছ না? Tired of quarreling. তাহলে টায়ার্ড অফ ব্যবহার করা হয় বিরক্তি অর্থে, যে একটি কাজ করতে গিয়ে আপনি খুবই টায়ার্ড হয়ে যাচ্ছেন, এই ক্ষেত্রে ব্যবহার করা যায়। অনেক এক্সাম্পলস আছে, এগুলো দেখতে পারেন। তাহলে আই এম টায়ার্ড ফ্রম এক্সপ্লেনিং ইট না হয়ে হবে আই এম টায়ার্ড অফ এক্সপ্লেনিং ইট। এই প্রশ্নটি খুবই কনফিউজিং যে এখানে অফ না ফ্রম দিবেন। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যদি ফ্রম থাকে তাহলে অফ থাকার কথা নয় আর কি। তারপরে ওই এক্সাম্পলটি ডিকশনারি থেকে নিয়েছি, লংম্যান ডিকশনারি থেকে নিয়েছি। তো এই ক্ষেত্রে যেটুকু মিন করেছে, অল ডেটা উল্লেখ আছে এবং বোঝানো হচ্ছে যে এখানে অনেক এফোর্ট দিয়েছে এন্ড দেন হচ্ছে এটা ফ্রম ব্যবহার করেছে। এরূপ আরো এক্সাম্পল আছে অন্যান্য ডিকশনারিতে, সেগুলোও দেখতে পারেন। যেমন অক্সফোর্ডেও এই ধরনের এক্সাম্পল দিয়েছে, আই এম স্টিল আ বিট টায়ার্ড ফ্রম দা জার্নি। তাহলে যে কাজটি আপনি বারবার করছেন, করতে গিয়ে বিরক্ত হচ্ছেন, সেটার ক্ষেত্রে হয়তো অফ ব্যবহার করেছেন, কিন্তু অল ডে কাজ করার পর, জার্নি করার পর টায়ার্ড হয়েছেন, এই ক্ষেত্রে ফ্রম ব্যবহার করতে দেখা গিয়েছে। নরমালি এই এক্সাম্পল গুলি বেশি পরীক্ষা আছে। শি ইজ টায়ার্ড অফ মেকিং আপিলস টু হার ইন লস। তাহলে এই ধরনের এক্সাম্পল গুলোই বেশি আসে। তবে অফের সাথে ফ্রম এর যে কনফিউশনটা রয়েছে, এটাও আপনারা একটু প্লিজ খেয়াল করবেন। সেকেন্ড কোয়েশ্চেন, আমরা নরমালি যেটুকু জানি বি ভার্বের পরে আমাদের হচ্ছে যে সাবজেক্টিভ প্রনাউন বসে। স্পিকিং এর ক্ষেত্রে অথবা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা হয়তো ব্যবহার করে থাকি হু ইজ দেয়ার, ইটস মি, বিশেষ করে স্পোকেন ইংলিশটা ব্যবহার করে থাকি। তবে রিটেন বা এই ধরনের কম্পিটিটিভ এক্সামের প্রশ্নে আপনি বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রনাউন ব্যবহার করবেন। তাহলে দিস ইজ হি স্পিকিং, এই বাক্যটি ঠিক রয়েছে। নিয়মটি হচ্ছে বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রনাউন বসে। ইট ইজ আই উইশ, আই ওয়ার, হি বি ভার্বের পরে আপনার সাবজেক্টিভ প্রনাউন বসেছে, বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রনাউন বসেছে। ইট ওয়াজ হি, বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রনাউন বসেছে। আপনারা বি ভার্ব গুলো জানেন, বি এম, ইজ আর, ওয়াজ আর, এগুলো হচ্ছে আমাদের বি ভার্ব। কোয়েশ্চেন নাম্বার 3, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে আমরা জানি আর্টিকেলের পরে নাউন বসে, এখানে মাইজার হচ্ছে নাউন, এটি ঠিক আনসার। আর যেহেতু মাইজারলি শুধু এডজেক্টিভ, তাহলে এই আনসারটি আমরা নিচ্ছি না। হি ইজ মাইজারলি, তো এই ধরনের বাক্যটি আসলে ব্যবহার হতে দেখি না, যদিও বি ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসাবে এডজেক্টিভ ভার্ব বসানো যায়। তো এই ক্ষেত্রে বি এবং সি এর মধ্যে সি অপশনটি ঠিক রয়েছে। মাইজার হচ্ছে নাউন, সো এখানে হি ইজ আ মাইজার, এই বাক্যটি ঠিক আছে। মাইজারলি হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের অপশন এ ভুল, কারণ শুধু অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসানো দরকার নেই, সেখানে আ মাইজারলি বলা ছিল। একটা এক্সাম্পল যদি দেখি, স্যার রালফ হি থট ওয়াজ প্রবাবলি আ মাইজার, তাহলে আমরা দেখেছি যে আ মাইজার এই ধরনের সেন্টেন্সের ব্যবহার রয়েছে, তাহলে এটা ঠিক আছে। আর মাইজারলি এর পরে আমরা একটা নাউন দিয়ে নরমালি ব্যবহার করে থাকি। কোয়েশ্চেন নাম্বার 4, আমরা জানি যে অ্যাকর্ডিং টু বসে, কিন্তু যদি ইন অ্যাকর্ডেন্স থাকে তাহলে টু না বসে উইথ বসে, অর্থটা প্রায় অলমোস্ট সেম। তাহলে ইন অ্যাকর্ডেন্স এর সাথে কি বসবে? উইথ বসবে। নরমালি অ্যাকর্ডিং টু, কিন্তু ইন অ্যাকর্ডেন্স উইথ। তাহলে ইন অ্যাকর্ডেন্স উইথ ডিকশনারিতে এভাবে দেওয়া আছে, ইন অ্যাকর্ডেন্স উইথ আ রোল, ল অথবা উইশ, এভাবে এক্সপ্রেশন গুলো হয়। ইন অ্যাকর্ডেন্স উইথ আর উইশেস শি ওয়াজ বেরিড ইন ফ্রান্স, তাহলে কারো ইচ্ছা অনুসারে বললে আমরা ইন অ্যাকর্ডেন্স উইথ ব্যবহার করে থাকি। ন্যাচারাল রিসোর্সেস প্রোভাইড দ্য র ম্যাটেরিয়ালস ড্যাশ টু প্রডিউস ফিনিশড গুডস। ফিনিশড গুডের ব্যাপারটা সবাই জানেন। ফিনিশড গুড বলতে বোঝানো হয় বাজারজাত করার মতো যে পণ্য আছে সেগুলোকে ফিনিশড গুড বলা হয়। এখন আমাদের ন্যাচারাল রিসোর্সেস প্রোভাইড, প্রোভাইড মানে হচ্ছে সরবরাহ করে, র ম্যাটেরিয়ালস ড্যাশ টু প্রডিউস ফিনিশড গুড। এই বাক্যে একটি
ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দরকার, এখানে আনসার হবে নিডেড। এখন আনসারটা নিডেড কেন, আনসারটা আর নিডেড নয় কেন? আর নিডেড যদি হতো তাহলে এখানে একটি ফাইনাইট ভার্ব রয়েছে প্রোভাইড, আরেকটি ফাইনাইট ভার্ব আছে আর, তাহলে এখানে ক্লোজ মার্কারের দরকার ছিল। তাহলে আর নিডেড না হয়ে আনসার হবে নিডেড আনসার হবে। প্রশ্ন করতে পারেন হুইচ নিড কেন নয়, যেহেতু র মেটেরিয়ালস দরকার, এই নিডের কাজটা অন্য কিছুর জন্য দরকার, ম্যাটেরিয়ালের নিজেকে নিজে প্রয়োজন নেই, ফিনিশ গুডের জন্য ম্যাটেরিয়াল প্রয়োজন, তাই বাক্যটি পেসিভ ফর্মে হবে। তাহলে সঠিক আনসার হবে অপশন এ নিডেড। ব্যাখ্যাটা হচ্ছে এখানে এরূপ যে পেসিভ ভার্ব বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো দরকার, যেহেতু র মেটেরিয়ালস গুলো ফিনিশ গুডের জন্য দরকার, তাহলে অন্য কিছুর জন্য যদি দরকার হয় তাহলে এই ক্ষেত্রে বাক্যটি অ্যাক্টিভ না হইয়া পেসিভে হবে। অন্য অপশনগুলো কেন ঠিক নয়? অপশন এ ভুল, কারণ সিম্পল সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব হলে দরকার, যেটি প্রোভাইড রয়েছে, তাহলে আর দরকার নেই। হুইচ আর নিডেড হলে হয়তো বাক্যটি ঠিক হইতো, হুইচ নিড হলে যেটা একটি ফর্মে হয়ে যায়, এই জন্য অপশন সি ও ঠিক নয়। প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা সাধারণত ভার্বের একটি ফর্মটাকে বোঝানো হয়, যে কাজটি হচ্ছে চলছে এরূপ, এই জন্য আনসারটি হবে নিডেড। কোয়েশ্চেন নাম্বার 6, রবি's father was annoyed with him as he could not dash his examination. যেহেতু সে আসলে পরীক্ষা ভালো করতে পারেনি, তাহলে যার কারণে তার বাবা তার উপর বিরক্ত, তাহলে আনসার হবে গেট থ্রু। গেট থ্রু হচ্ছে পরীক্ষায় পাশ করা বা পরীক্ষা সম্পন্ন করা, টু সাকসিড ইন এন এক্সামিনেশন অর কম্পিটিশন। তাহলে প্রশ্নটি যদি আবার খেয়াল করেন, রবির বাবা তার উপর খুবই বিরক্ত কারণ সে পরীক্ষায় ভালো করতে পারেনি, তাহলে গেট থ্রু হবে আমার রাইট আনসার। কিছু এক্সাম্পল দেখা যেতে পারে, শি গট থ্রু হার এক্সামস উইদাউট টু মাচ ট্রাবল, সে কোনো ট্রাবল ছাড়াই পরীক্ষা পার পেয়ে গেল, পরীক্ষায় ভালো করে ফেললো। হাবিব ম্যানেজ টু গেট থ্রু দিস ইয়ার এইচএসসি এক্সাম। হাউল, এটা কিসের সাউন্ড? আসলে ডগের সাউন্ডকে বলা হয়। তাহলে অর্থটা দেওয়া আছে গর্জন করা, বিশেষত নেকড়ের একটানা হুঙ্কার, কিন্তু বিভিন্ন ডিকশনারিতে যদি দেখি তাহলে ডগ কথাটা সরাসরি উল্লেখ করা আছে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন বিভিন্ন ডিকশনারি থেকে এক্সাম্পল দিয়েছি, ডগের সাউন্ডটাকেই আসলে হাউল বলা হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 8, দ্য কনসিস্টেন্সি অফ প্রোটোপ্লাজম এন্ড দ্যাট অফ গ্লো। তাহলে আনসারটি কি হবে? আসলে আমরা যদি দেখি বাক্যটি, দ্য কনসিস্টেন্সি অফ প্রোটোপ্লাজম এন্ড দ্যাট অফ গ্লো, বাক্যটিতে কোনো ভার্ব নেই, তাহলে আমার প্রথমে ভার্ব লাগবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভার্ব হচ্ছে যে সি তে আছে, এ তে আছে এবং বি তে আছে, তাহলে আনসারটি কি হবে? প্রথমে এই দেটা এখানে একেবারে অপ্রয়োজনীয়, যেহেতু সাবজেক্ট রয়েছে প্রোটোপ্লাজম এন্ড দ্যাট অফ গ্লো, তাহলে আমার দে দরকার নেই, তাহলে অপশন এটা আমার বাদ যাবে। এখন অপশন বি কেন নয়? দুটি নাউনকে যোগ করার জন্য আমরা প্রেপোজিশন ব্যবহার করি সিমিলার টু, তাহলে বাক্যের শেষে সিমিলার টু এর প্রয়োজন নেই। যদি বাক্যের মাঝখানে বসাতাম সিমিলার টু প্রিপোজিশনের কাজ করে, তখন এটা ঠিক হতো। তাহলে আনসার হবে আর সিমিলার। বি কেন নয়? এর মধ্যে কোনো ভার্ব নেই, তাহলে দ্য কনসিস্টেন্সি অফ প্রোটোপ্লাজম এন্ড দ্যাট অফ গ্লো আর সিমিলার, এটা হবে আমাদের রাইট। ব্যাখ্যা দেওয়া আছে, দুটি নাউনের পর সিমিলার এবং দুটি নাউনের মাঝে সিমিলার টু বসে, এখানে প্রোটোপ্লাজম এন্ড গ্লো এই দুটি নাউনের পর সিমিলার হবে। অন্যান্য অপশনগুলো কেন ঠিক নয় এইটুকু ব্যাখ্যা করে দেওয়া আছে। দিয়ে অতিরিক্ত হিসেবে বসেছে সিমিলার টু, দুটি নাউনের মাঝখানে আমরা বসাই। কোয়েশ্চেন নাম্বার 9, ইফ টিচিং ড্যাশ মোর ফিউয়ার টিচার্স উড লিভ দ্য প্রফেশন। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স থেকে দিয়েছে এগুলো, এই প্রশ্নটা। এখানে দেখুন উড লিভ রয়েছে, তাহলে উড প্লাস যদি ভার্বের বেস ফর্ম থাকে তাহলে আমাদের কন্ডিশনাল যে বাক্যটি থাকে এগুলো পাস্ট ইনডিফিনিট হবে, তাহলে আনসার হবে পেইড। তাহলে হ্যাড পেইড নয় কেন? উড হ্যাভ যদি লেফট থাকতো তাহলে আমরা হ্যাড পেইড আনসার নিতাম, তাহলে আনসার হবে অপশন সি। তাহলে নিয়মটি কি? নিয়মটি হচ্ছে ইফ যুক্ত বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হলে পরবর্তী ক্লোজে ভার্বের পূর্বে উড কুড বা মাইট বসে, তাহলে যেহেতু উড লিভ আছে তাহলে প্রথম অপশনটা আমাদের পাস্ট ইনডিফিনিটে হবে। এন্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ন্যারেশন থেকে, হি স্যাড টু মি হোয়ার ইজ দ্য পোস্ট অফিস। তাহলে আমরা জানি ন্যারেশনে, ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করার সময় স্যাড টুটা আস্কড হতে পারে, তাহলে আস্কড না থাকলে হয়তো ওয়ান্টেড টু নো এইটুকু দিয়ে অনেক সময় পরিবর্তন করা যায়। পরবর্তী অংশটা ইন্টারগেটিভ অংশটা অ্যাসার্টিভ হবে। কেন ইন্টারগেটিভ অংশটা অ্যাসার্টিভ হবে? কারণ এই যে ক্লজ মার্কার আছে, ক্লজ মার্কার যখন থাকে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, পরেরটা আমার সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যায়। সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাসার্টিভ আকারে ব্যবহার করতে হয়, সাবঅর্ডিনেট ক্লজ অংশটাকে প্রশ্ন করা যায় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন ডি ঠিক নয়, কারণ এই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে এসেছে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজে সাবজেক্টের পরে আমাদের যে মেইন ভার্বটা আছে সেটা চলে আসবে, তাহলে সি হবে আনসার। বি কেন ঠিক নয়? অলরেডি হোয়ার ক্লোজ মার্কার আছে, ইন্টারগেটিভ সেন্টেন্সে যদি ডাব্লিউএস ওয়ার্ড ক্লোজ মার্কার থাকে তাহলে দ্যাট এর আমাদের প্রয়োজন
নেই। He said to me, where is the post office? এর right answer হচ্ছে he asked me where the post office was. আর এখানে মি দিয়ে যেহেতু কোনো সমস্যা নেই, তাহলে আনসারটা হচ্ছে he asked me where the post office was. নিয়মটি হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্যাড টু এর পরিবর্তে আমরা আস্কড ব্যবহার করি, আর ইনডাইরেক্ট নারেশনের ক্ষেত্রে বাক্যটি অ্যাসার্টিভ হয়, তাই ভার্ব সাবজেক্টের পরে বসে, মানে সাবঅর্ডিনেট ক্লোজকে আমরা প্রশ্ন করি না। যদি আপনারা এই 10টি প্রশ্নের ব্যাখ্যা বুঝতে পারেন তাহলে www.englishsolution.net গিয়ে পরীক্ষা দিতে পারেন। যারা এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে অপশনে গিয়ে আপনি কিছু ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ভিউ ফার্স্ট এক্সামে গেলে আপনি দেখতে পাবেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স পার্ট 1, সেখানে আপনি পরীক্ষা দিতে পারবেন, অথবা প্লে স্টোর থেকে ইংলিশ সলিউশন অ্যাপটি ডাউনলোড করেও পরীক্ষা দিতে পারবেন। সবাই ভালো থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।